আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, ইব্রাহিম ল স্কুলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান। সো ডিয়ার স্টুডেন্ট, আপনাদের যে জিনিসটা আজকে পড়াবো, আজকে টপিকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেমন? কারণ কেন গুরুত্বপূর্ণ স্যার? কারণ আজকের যে জিনিসটা সেটা হচ্ছে এই টপিকগুলো হট টপিক। এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে এবং আপনাদের অনেক দিন যাবত এখান থেকে কোশ্চেন গুলো আসতেছে না। এইবার যারা লিখিত পরীক্ষা দিবেন তারা তাদের এই টপিক গুলো থেকে অনেক কোশ্চেন আসবে। যেমন রেস জুডিকাটা জিনিসটা কি, এটা পড়া ফরজ। রেস সাব জোডাইস কি, এটা ফরজ। বার টু ফার্দার সুট কি, এই তিনটার দিকে একটা কোশ্চেন আসার খুব সম্ভাবনা। আর লিখিততে যেই কোশ্চেনটা বারবার আসে, রেস জুডিকাটা এবং রেস সাব জোডাইসের মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা আপনাদের আজকে খুব সুন্দর ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। উদাহরণ দিয়ে পড়াবো, ধরে ধরে পড়াবো, খুব সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। আপনাদের আর এখান থেকে কোনো রকমের ফার্দার কোশ্চেন আসবে না ইনশাল্লাহ, এর বাহিরে আর আসবে না। আর এরপরে আমরা এগুলো পড়ানোর পরে পড়াবো এখতিয়ার, হোয়াট ইজ জুরিসডিকশন। এই জিনিসটা আপনাদের খুব ভালো করে শিখতে হবে, আদালত এবং জুরিসডিকশন। তাহলে আপনি দেওয়ানি কার্যাবিধিতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ পারবেন। এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু ওকে বলেন। আজকের আমাদের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এইবার আসেন আমরা চলে যাই, রেস জুডিকাটাটা কি। আমরা রেস জুডিকাটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আগে পড়াবো। রেস জুডিকাটাটা কি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আগে পড়াবো। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আগে পড়াবো। আমাদের তো তিনটা টপিক, তাই না? আমাদের টপিক কয়টা? তিনটা টপিক। আগে আমরা তিনটা শব্দ, কিওয়ার্ড গুলো শিখে নিই। আগে কিওয়ার্ড গুলো আপনাদের শিখাই নি। লেখেন রেস সাব জোডাইস। আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি। রেস সাব জোডাইস এই শব্দটার মানে সমান সমান লিখে রাখেন চলমান। এই শব্দটা লিখে রাখেন চলমান। কথা ক্লিয়ার? সবাই সবাই লেখেন রেস সাব জোড়াইস, এইটা লিখে লিখে রাখবেন কি চলমান লিখে রাখেন। তারপরে লিখে রাখেন রেস জুডিকাটা। রেস জুডিকাটা এইটার শব্দ লিখে রাখেন চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত মামলা। চূড়ান্ত ভাবে নিষ্পত্তি, এই শব্দটা মাথা রাখেন। এই কিওয়ার্ডটা শুধু মাথা রাখবেন, এতটুকু শুধু মাথা রাখবেন, আর দ্বিতীয়বার ভাবা লাগবে না। এতটুকু শুধু আমার কথা কি বুঝেছেন না বুঝেন নাই? চূড়ান্ত ভাবে নিষ্পত্তি, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি এইটাই ভাবে লিখে রাখেন। আর লেখেন বার টু ফার্দার সুট, লেখেন বার টু ফার্দার সুট। এর অর্থ হচ্ছে দ্বিতীয় মামলা করতে বাধা। দ্বিতীয় মোকদ্দমা দায়েরে বাধা। এবার আসেন ধারাগত জিনিসটা শুধু। রেস সাব জোডাইস মানে ধারা 10, রেস জুডিকারা ধারা 11, এবং এটা কত ধারা 12। এটাও শিখাবো। আগে কিওয়ার্ডটা জেনে রাখেন। এটা কততে কিসে কোন আইনে বলা বলেন? দেওয়ানি কার্যাবিধি। লেখেন 1908। লেখেন 1908 সালের 5 নং আইন। আগে এই জিনিসটা ছোট্ট করে মাথায় যদি সেট না করাই দিই খুব সমস্যা। এইটা ধরতে অনেক সমস্যা হয় যে স্যার আমি তো পরীক্ষায় আউল হয়ে যাই স্যার, বুঝি না কোনটা দিয়ে কোনটা হবে স্যার। এইটাই তো আপনার সমস্যা যে স্যার আমি তো বুঝছি পারতাম, কিন্তু স্যার আমি তো পরীক্ষায় গিয়ে আউল হয়ে ফেলাইছি। তো পড়াবো তো আপনার ভালো ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আউল হইলে তো সব গেল। কথা বোঝেন না? পরীক্ষায় গেলে কি সব গেল, আউল আউলানো যাবে না। কি বলেন আপনারা?
পরীক্ষা কি আওলানো যাবে? পরীক্ষা আওলানো যাবে না। তাহলে সবাই একটু কমেন্ট করেন তো, রেস সাব জোড়াইস মানে কি? চলমান। রেস জুডিকাটা মানে কি? চূড়ান্তভাবে নিষ্পত্তি। এবং বার টু ফার্দার সুট মানে কি? দ্বিতীয় মামলা করতে বাধা। এতটুকু আগে মাথায় রাখেন, এতটুকু আগে মাথায় রাখেন, তাহলে আমরা পড়তে সহজ হবে। সবাই একটু বলেন, রেস সাব জোড়াইস মানে কি? রেস সাব জোড়াইস মানে কি বলেন? চলমান। বলেন, কমেন্ট করেন, কমেন্ট করেন। রেস সাব জোড়াইস মানে কি? চলমান। রেস সাব জোড়াইস মানে কি? চলমান। সবাই একটু কমেন্ট করেন প্লিজ। রেস সাব জোড়াইস মানে কি? এটা আমাকে জানতেই হবে, বুঝতেই হবে যে আপনাকে মাথায় এটা ঢুকছে কিনা এই ছোট্ট শব্দটা। রেস সাব জোড়াইস মানে কি? চলমান। রেস জুডিকাটা মানে কি? চূড়ান্তভাবে নিষ্পত্তি। লেখেন, রেস সাব জুডাইস মানে কি? চূড়ান্তভাবে নিষ্পত্তি। লেখেন, রেস সাব জুডাইস মানে কি? চূড়ান্তভাবে নিষ্পত্তি। নাহলে আউল হয়ে যাবেন পরীক্ষায় আইলে, কারণ সব দেন আর দিয়ে শুরু, কোনটা যে কি মাথায় আসবে না। রেস জুডিকাটা মানে কি? চূড়ান্তভাবে নিষ্পত্তি। লেখেন, চূড়ান্ত। ভেরি গুড, হ্যাঁ। এবং 12 ধারা লেখেন, বার টু ফার্দার সুট, এর মানে কি? দ্বিতীয় মামলা দায়েরে বাধা। দ্বিতীয় মামলা দায়েরে বাধা। এই অংশটা সুন্দর করে বুঝলে আর আপনারা আর ধরেন যে মাছটা হাত থেকে আর ছুটবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনার প্রশ্নটা আর হাত থেকে স্লিপ খাবে না। এইবার আসেন আমরা রেস জুডিকাটা আগে চলে যাই। লেখেন, রেস জুডিকাটা লিখে ফেলেন, রেস জুডিকাটা। এবার সবাই লিখে ফেলেন, সুন্দর করে লেখেন, সুন্দর করে সবাই লেখেন। এই কথাটা সুন্দর করে সবাই লিখবেন। এইভাবে সুন্দর করে লিখবেন। এবার আসেন আপনাদের শিখাই রেস জুডিকাটা। হোয়াট ইজ রেস জুডিকাটা? লেখেন। জুডিকাটা, রেস জুডিকাটা আপনাকে যদি শিখতে হয়, আগে তো শিখবেন ধারা কততে বলা আছে। স্যার, স্যার ধারা কত? এই যে পড়াচ্ছেন ধারা কত? ধারা 11। ধারা কত? ধারা 11তে বলা আছে এই কথাটা। রেস জুডিকাটা কততে বলা আছে? ধারা 11তে। কিন্তু 11 মুখস্থ করা যাবে না। কিভাবে দেখে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা শব্দই আছে। আর কি ভুল হবে বলেন? কথা বলেন, কথা বলেন। আর ভুল হবে কিনা বলেন? রেস জুডিকাটা কি আর ধারা মুখস্থ করা লাগবে? রেস জুডিকাটা আর ধারা মুখস্থ করা লাগবে না। রেস দেখেন, রেসে 3 অক্ষর, আর ই এস, আর ই এস। রেস 3 অক্ষর। জুডিকাটায় আছে 9 জুডিকাটায় কয় অক্ষর আছে বলেন? জুডিকাটায় আছে 8 অক্ষর। আর ই এস, রেস, জে ইউ ডি আই সি এ টি এ। দেখেন এখানে 11টাই অক্ষর আছে, 11টাই অক্ষর আছে। সো আপনাকে আর দ্বিতীয়বার মুখস্থ করা লাগবে না। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? আমি আবার হাতে কলমে বুঝাই দিতেছি। এই দেখেন, রেস 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা অক্ষরই আছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? 11টাই অক্ষর আছে, তাহলে ধারা কত হবে? 11 হবে। একটু ক্লিয়ার হইলে আমাকে একটু ওকে বলেন। ক্লিয়ার হইলে আবার আমাকে একটু ওকে বলেন যে স্যার এটা বুঝতে পেরেছি স্যার, আমরা আর মুখস্থ করবো না স্যার। ধারা আমাদের রেস জুডিকাটা মানে হচ্ছে 11টা অক্ষর, মানে ধারা কয়টা? 11টা। একটু বুঝতে পারলে ওকে বলেন যে স্যার আমরা আর জীবনেও স্যার রেস জুডিকাটা মুখস্থ করবো না। এটা আপনি বুঝাই দিচ্ছেন আমারে। আচ্ছা, এই জিনিসটা এবার দেখেন, রেস শব্দের অর্থ কি লেখেন। এবার লেখেন রেস। ইংলিশটা অবশ্যই বাংলায় আসলে, বাংলায় বাংলা পরীক্ষায় ইংলিশ লিখলে দর্শনীয় না, আপনি লিখতে পারবেন। লেখেন, রেস শব্দের অর্থ হচ্ছে থিং। থিং লেখেন, টি এইচ আই এন জি। থিং। থিং মানে অর্থ কি? কোনো বস্তু, কোনো বস্তু বা বিষয়। কোনো বস্তু বা মামলার ক্ষেত্রে এটাকে বোঝায় বিষয়, বা এটাকে একটা সাবজেক্ট বোঝায়। হ্যাঁ, রেস মানে কি? রেস মানে হচ্ছে থিং। থিং কোনো বস্তু বা বিষয়। আর জুডিকাটা মানে কি বলেন তো? জুডিকাটা মানে হচ্ছে সিদ্ধান্ত, ডিসাইডেড। জুডিকাটা মানে হচ্ছে ডিসাইডেড।
ডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্তকৃত। এখানে ইডি পাস্ট সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, অর্থ হচ্ছে ডিসাইডেড, সিদ্ধান্তকৃত, মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সিদ্ধান্তকৃত, ঠিক আছে, গ্রহণ করা হয়েছিল এমন ব্যাপার, যে সিদ্ধান্তটা আগে নেওয়া হয়েছে। এই শব্দিক অর্থটা আপনি বুঝতে পেরেছেন কিনা বলেন। এখানে রেস শব্দের অর্থ হচ্ছে বস্তু বা বিষয়, জুডিকাটা মানে হচ্ছে সিদ্ধান্তকৃত। অর্থাৎ অর্থাৎ রেস জুডিকাটার একটা বাংলা অর্থ আছে, বাংলাটা যদি দেয় আপনি আর পারবেন না। এটার নাম হচ্ছে দোবারা দোষ। দোবারা, দোবারা দোষ। রেস জুডিকাটা মানে হচ্ছে দোবারা দোষ। এই শব্দটা মাথায় রাখবেন। আর রেস জুডিকাটার পূর্ণ অর্থ কি? রেস জুডিকাটার পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেয়া হয়েছিল এমন কোন বস্তু বা বিষয়। এটা লেখেন, এই অংশটা আপনি একদম ক্লিয়ার কিনা বলেন। রেস শব্দের অর্থ হচ্ছে বস্তু। আমি সময় দিয়ে পড়াবো, আমার পড়ার স্টাইলই এরকম, আমি সময় দিয়ে পড়াবো, আমি এত পড়াইতে পারি না। রেস শব্দের অর্থ হচ্ছে থিং বা বস্তু। জুডিকাটা মানে ডিসাইডেড বা সিদ্ধান্তকৃত। এর অর্থ হচ্ছে দোবারা দোষ। রেস জুডিকাটা কয়টা অক্ষর আছে? 11টা। আর ই এস, রেস, জে ইউ ডি আই সি এ টি এ, এনে 3 অক্ষর, এনে 8 অক্ষর, 8 আর 3 11 অক্ষর, তাহলে এনে 11টা ধারা। 11 ধারায় বলা আছে, রেস জুডিকাটায় বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমন কোন বিষয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমন কোন বিষয়। এই অংশটা 100% ক্লিয়ার কিনা বলেন, একদম 100% ক্লিয়ার কিনা বলেন। এই অংশটা 100% ক্লিয়ার কিনা বলেন, একদম 100% ক্লিয়ার কিনা বলেন। এই অংশটা বুঝতে পেরেছেন? ভেরি ভেরি থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন রেস জুডিকাটার সংজ্ঞাটা লেখেন। সংজ্ঞাটা লেখেন, রেস জুডিকাটার সংজ্ঞাটা লেখেন, সুন্দর করে লেখেন সংজ্ঞা। রেস জুডিকাটার সংজ্ঞাটা লেখেন, একদম চমৎকার ভাবে লিখবেন সংজ্ঞা। সংজ্ঞাটা খুব সুন্দর করে লিখতে হবে। লেখেন, বাংলায় তো লিখতেছেন পরীক্ষায়, তা বৃত্ত বার দিন একটা। লেখেন রেস জুডিকাটা, রেস জুডিকাটা কাটা হলো এমন আইনগত প্রক্রিয়া যেখানে যেখানে আদালত কর্তৃক আদালত কর্তৃক চূড়ান্তভাবে চূড়ান্তভাবে, এই দেখেন আদালত কর্তৃক চূড়ান্তভাবে, এই জায়গাটা দাগ দেন, সুন্দর করে লেখেন। যেখানে যেখানে আদালত কর্তৃক চূড়ান্তভাবে লেখেন, যেখানে আদালত কর্তৃক চূড়ান্তভাবে লেখেন, যেখানে আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত, নিষ্পত্তিকৃত কোন মোকদ্দমা, মোকদ্দমা নিয়ে দ্বিতীয়বার পুনরায় একই আদালতে নতুন করে মোকদ্দমা দায়ের করা
যাবে না। লেখেন এই কথাটা সুন্দর করে সংজ্ঞাটা লেখেন যে রেস জুডিকাটা হলো এমন এক আইনগত প্রক্রিয়া যেখানে আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা নিয়ে দ্বিতীয়বার পুনরায় একই আদালতে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। এই অংশটা আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন প্লিজ। এই অংশটা আপনি একদম 100% ক্লিয়ার কিনা বলেন। তারপর লেখেন রেস জুডিকাটা, লেখেন সুন্দর করে লেখেন রেস জুডিকাটা। রেস জুডিকাটা পালন করা আদালতের জন্য, লেখেন আদালতের জন্য কেমন ক্ষমতা বলেন তো? বাধ্যতামূলক ক্ষমতা। আদালত যখন দেখবে একটা মামলা বিচার করা হয়ে গেছে, এই লোক আবার নতুন করে ওই একই মামলা নিয়ে আবার নতুন করে মামলা দায়ের করতে আসছে, আদালত তখন বাধ্য ওই মামলাটাকে খারিজ করে দিতে। রেস জুডিকাটার এই নীতি পালন করা, এটা এই আইনগত প্রক্রিয়াটা পালন করা আদালতের জন্য কেমন ক্ষমতা? সবাই বলেন তো। বাধ্যতামূলক ক্ষমতা। কেমন ক্ষমতা এটা আদালতের? এটা আদালতের বাধ্যতামূলক ক্ষমতা। আদালত যখন দেখলো হায় রে, বছরকে বছর ধরে একটা মামলা বিচার করলাম, এই ভদ্রলোক আবার নতুন করে আরেকটা মামলা, এই মামলা আবার দায়ের করতে আসছে, তখন আদালত কি এটা রাখবে নাকি খারিজ করে দিবে বলেন? আদালত কি তখন রাখবে না খারিজ করে দিবে বলেন? আদালত তখন খারিজ করে দিতে বাধ্য থাকিবে। আদালত তখন এই মামলাটা খারিজ করে দিবে যে ভাইরে তোমার মামলা দোবারা দোষ বা রেস জুডিকাটায় কাটা গেছে। সবাই এই অংশটা বুঝছেন কিনা বলেন? রেস জুডিকাটা হলো কি? রেস জুডিকাটা হলো একটা আইনি প্রক্রিয়া যেখানে আদালত কর্তৃক চূড়ান্তভাবে, এই শব্দটা লিখতে হবে, চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমা নিয়ে দ্বিতীয়বার পুনরায় একই আদালতে নতুন করে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন না। এই অংশটা একদম ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এবং রেস জুডিকাটা পালন করা আদালতের জন্য কেমন ক্ষমতা বলেন? ইহা আদালতের জন্য একটা বাধ্যতামূলক ক্ষমতা। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এইবার আমরা উপাদানে চলে যাব। বলেন সবাই বলেন এই অংশটা ক্লিয়ার কিনা, এরপর উদাহরণে যাব, উপাদানে যাব। আগে বলেন স্যার এই অংশটা একদম ক্লিয়ার, পরীক্ষার রেস জুডিকাটা আসে স্যার এইটাই লিখবো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই অংশটা একদম ক্লিয়ার, পরীক্ষায় এইভাবেই লিখবেন, এর বাইরে আপনার কোনো লেখার দরকার নাই, এত জ্যোতিষ বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নাই। যতটুকু পড়াচ্ছি এর বাহিরে লেখারই দরকার নাই। আপনার লাগে সারা গায়ে 50, আপনি এতটুকু লেগে 70 পাবেন, তাহলে দরকার কি? এবার আসলে উপাদান সমূহ লেখেন, সুন্দর করে লেখেন রেস জুডিকাটার উপাদান সমূহ। রেস জুডিকাটার উপাদান সমূহ, রেস জুডিকাটার উপাদান সমূহ লেখেন। রেস জুডিকাটার উপাদান হচ্ছে 5টা। সবাই লেখেন রেস জুডিকাটার উপাদান কয়টা? রেস জুডিকাটার উপাদান কয়টা লেখেন সবাই। রেস জুডিকাটার উপাদান কয়টা? রেস জুডিকাটার উপাদান কয়টা? 5টা। রেস জুডিকাটার উপাদান কয়টা? 5টা। এটা মুখস্থ করবেন কিভাবে? লেখেন একটা সিস্টেম, লেখেন টি পি 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 এস সি টি, শেষ। আর দরকার নেই, এটা কিন্তু টি টি, এটা টি টি টি, হ্যাঁ টি, টিপিএসসিডি। এই নিয়মটা একটু সবাই লেখেন। রেস জুডিকাটার উপাদান কয়টা? 5টা। টিপিএসসিডি সবাই লেখেন। টিপিএসসিডি এটা একটু কমেন্টে লেখেন তো আমারে, একটু লেখান টিপিএসসিডি কমেন্টে লেখেন। টিপিএসসিডি, টিপিএসসিডি লেখেন। 1 2 3 4 5। সুন্দর করে পরীক্ষা এইভাবে লিখবেন, সুন্দর করে পরীক্ষা এইভাবে লিখবেন, জি একদম মুখস্থ হয়ে যাবে। টিপিএসসিডি এইভাবে পরীক্ষা লিখবেন সুন্দর করে। এইবার লেখেন টি। টি মানে কি? টি মানে হচ্ছে দেখেন সব জায়গা একই কথা লিখবেন, সেম টাইটেল, সেম সেম টাইটেল, এই যে সেম, সেম সব জায়গায় সেম মানে একই। সেম শব্দের অর্থ কি? একই। সেম, খালি সেম লেখেন, সেম। বাংলাও লেখাবো, কোনো চিন্তা করেন না, সেম লেখেন, সেম।
এবার লেখেন টি বসান, এই যে টি, টি বসান, টি। সেম টাইটেল, সেম টাইটেল অর্থাৎ একই সত্য, একই সত্য, একই সত্য লেখেন। সেম টাইটেল, একই সত্য। সেম পার্টি, সেম পার্টি লেখেন। এর অর্থ হচ্ছে একই পক্ষ, একই সত্য, একই পক্ষ লেখেন। তারপর লেখেন সেম সাবজেক্ট ম্যাটার, টি পি এস, সাবজেক্ট লেখেন। সেম সাবজেক্ট ম্যাটার, একই বিষয়বস্তু, একই বিষয়বস্তু। তারপর লেখেন সেম কোর্ট, একই আদালত। আর ডি মানে কি লেখেন, ডি মানে কি ফাইনালি ডিসাইডেড লেখেন, ফাইনালি চূড়ান্ত ভাবে, ফাইনালি মানে চূড়ান্ত ভাবে, ডিসাইডেড মানে সিদ্ধান্ত কৃত, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি লেখেন, চূড়ান্ত ভাবে এই হচ্ছে রেট জুডিকাটার 5টা উপাদান। আপনারা সকলে বুঝেছেন কিনা আমাকে একটু প্লিজ বলেন, আপনারা সকলে বুঝেছেন কিনা আমাকে একটু প্লিজ বলেন। রেস জুডিকাটার উপাদান 5টা, টি পি এস সি ডি, অর্থাৎ সেম টাইটেল, টি ফর টাইটেল, বলেন টি ফর টাইটেল, এটা মুখস্থ করেন প্লিজ। টি ফর টাইটেল একই শর্ত, পি ফর পার্টি একই পক্ষ, এস ফর হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার একই বিষয়বস্তু, সি ফর হচ্ছে কোর্ট একই আদালত, আর ডি মানে কি ফাইনালি ডিসাইডেড। এই হচ্ছে আপনার রেস জুডিকাটার 5টা উপাদান। ঠোঁটের আগায় মুখস্থ রাখতে হবে এটা, যে একই সত্য, একই পক্ষ, একই বিষয়বস্তু, একই আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে দ্বিতীয়বার আর মামলা চলবে না। একই সত্য নিয়ে, একই পক্ষ নিয়ে, একই বিষয়বস্তু নিয়ে, একই আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা নিয়ে দ্বিতীয়বার মামলা করা যাবে না। একই সত্য, একই পক্ষ, একই বিষয়বস্তু, একই আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মামলা নিয়ে দ্বিতীয় মামলা করা যাবে না। একটা আদালত একটা মামলা বহু বছর, 20 বছর, 15 বছর সাধনা দিয়ে একটা মামলা নিষ্পত্তি করছে, আপনি এই মামলাটা নিয়ে দ্বিতীয়বার মামলা করতে পারবেন না। এই অংশটা ক্লিয়ার বুঝেছেন কিনা আমাকে একটু বলেন। আর টিপিএসসিডি এর রহস্যটা বুঝছেন কিনা বলেন। লেখেন টি ফর টাইটেল, পি ফর পার্টি, এস ফর সাবজেক্ট ম্যাটার, সি ফর কোর্ট। তাহলে কি একই, একই সত্য, একই পক্ষ, একই বিষয়বস্তু, একই আদালতে, ডি মানে ডিসাইডেড, চূড়ান্ত ভাবে ডিসাইডেড, ফাইনালি ডিসাইডেড, চূড়ান্ত ভাবে সিদ্ধান্তকৃত কোনো মোকদ্দমা নিয়ে দ্বিতীয় মামলা করা যাবে না। কোনো সিদ্ধান্তকৃত কোনো মোকদ্দমা নিয়ে দ্বিতীয় মামলা করা যাবে না। এই অংশটা ক্লিয়ার বুঝেছেন কিনা আমাকে একটু ইয়েস বলেন। এটা বুঝলে আপনার রেস, এখানে আপনি বুঝতে পারলে, এখানে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার রেস জুডিকাটা শেষ, আপনি রেস জুডিকাটা শেষ করে ফেলেছেন। এটা বুঝতে পারলে রেস জুডিকাটা শেষ। আমার ক্লাসটা সবাই বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু জানান প্লিজ। এইভাবে উপাদান দিয়ে নীলকালি দিয়ে লিখতে হবে, উপাদান সমূহ এইভাবে করে আপনাকে লিখতে হবে। এরপর আপনি লিখবেন, এইবার আপনি লিখবেন মূল কথা। কি লিখবেন বলেন তো, মূল কথা লেখেন, মূল কথা লেখেন, মূল কথা। ইয়েস, হ্যাঁ ওটা তো অবশ্যই লিখবো, ওটা অবশ্যই লিখবো, ওটা পরে, পরে ওটা কম্পারেটিভ স্টাডি পরে। লেখেন মূল কথা। আগে আপনাকে দেওয়ানি কার্যাবলী ধারা 11টা খুব সুন্দর করে লিখতে হবে, ওইটা পরে লেখাবো, ওইটা পরে, ওইটা পরে। এখানে 6টা উপাদান দিয়ে শিখাবো। মূল, মূল কথা লেখেন, মূল কথা, ওটা আমি লিখবো, ওটা তো অবশ্যই লিখতে হবে। মূল কথা লেখেন, মূল কথাটা কি, মূল কথা হচ্ছে লেখেন একই ওই সত্য, লেখেন একই সত্য,
সেম টাইটেল, একই পক্ষ, এই একই শব্দটা দিচ্ছেন মানে সেম, একই সত্য পক্ষ, একই সত্য পার্টি, তারপরে একই বিষয়বস্তু, বিষয়বস্তু বিষয়বস্তু নিয়ে, নিয়ে একই সত্য পক্ষ বিষয়বস্তু নিয়ে একই আদালতে, একই আদালতে চূড়ান্ত ভাবে, চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত, লেখেন নিষ্পত্তিকৃত কোন মোকদ্দমা নিয়ে, নতুন করে একই আদালতে, নতুন করে মামলা দায়ের করা যাবে না, বা একই আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে না। যদি করেন সেটা, এটা কিন্তু রেস জুডিকাটা হবে, তখন তা রেস জুডিকাটা বলে গণ্য হবে। সুন্দর করে এটা লেখেন, এটা সুন্দর করে লেখেন, এটা সুন্দর করে লেখেন। একই সত্য, একই পক্ষ, একই বিষয়বস্তু নিয়ে একই আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোন মোকদ্দমা নিয়ে নতুন করে একই আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে না, তখন তার রেস জুডিকাটা বলে গণ্য হবে। এতটুকু অংশ আপনি একদম ক্লিয়ার কিনা বলেন? এই অংশটা খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবার লেখেন ফলাফল, রেস জুডিকাটার ফলাফলটা কি লেখেন, সুন্দর করে লেখেন ফলাফল। আদালত মোকদ্দমা খারিজ করতে বাধ্য, দেখেন আদালত মোকদ্দমা খারিজ করতে বাধ্য। আদালত যখন দেখবে ওরে বাবা এখানে তো রেট জুডিকাটা হইছে, সাথে সাথে মামলা খারিজ করে দিতে আদালত বাধ্য থাকিবে। এই অংশটা আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। এবার আমরা রেস জুডিকাটার সাথে তাত্ত্বিক কিছু বিষয় যাব, রেস জুডিকাটার প্রকারভেদে চলে যাব। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু প্লিজ বলেন তো কমেন্টে, যে স্যার বুঝেছি। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, যে স্যার বুঝেছি, এই অংশটা একটু ক্লিয়ার কিনা বলেন। এবার একটা উদাহরণ দিব আপনাদের। আচ্ছা ওকে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, ভীষণ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা একটা উদাহরণে চলে যাই। এবার আমরা একটা উদাহরণে চলে যাই। একটা উদাহরণ দিলে রেট জুডিকাটা খুব মাথায় ঢুকে যাবে। এবার রেট জুডিকাটার প্রকারভেদ পড়াবো এবং বিভিন্ন আইনি সংজ্ঞাও আপনাদের কি করব, শিখাবো। আচ্ছা লেখেন, সুন্দর করে লেখেন, এবার লেখেন। দেখেন এটা একটা 100% জমি। আপনারা উদাহরণটা দেখবেন আর দেখবেন যে আপনার পাঁচটা বিষয়বস্তু আপনি বুঝতেছেন কিনা, পাঁচটা বিষয়বস্তু আপনার মিলতেছে কিনা দেখেন। তাহলে সবাই খেয়াল করেন, 100% জমি, এটা কি বলেন, এটা কি, এটা একটা সাবজেক্ট ম্যাটার। রেট জুডিকাটা অনুসারে এটা কি, সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু।
বলেন তাহলে বিষয়বস্তুটা কি বলেন তো? বিষয়বস্তুটা হচ্ছে এই জমি, 100% জমি। এটা কি? এটা বিষয়বস্তু। মিললো কিনা? 5টা উপাদানের একটা উপাদান পাইছেন কিনা? আগে এটা বলেন। 100% জমি, এটা কি? বিষয়বস্তু। তাহলে এই 5টা উপাদানের একটা পাইছেন কিনা বলেন। এই একটা গেল, এই গেল একটা উপাদান মিললো। এবার লেখেন, মামলা হচ্ছে রহিম, রহিম বনাম সজলের মধ্যে মামলা। তাহলে এরা কি বলেন তো? এরা কি? এরা হচ্ছে পক্ষ, পক্ষগণ। একই পক্ষ, লেখেন একই সত্য। এই দেখেন, এই যে পক্ষগণ, এই মিললো কিনা? আরেকটা উপাদান, আরেকটা উপাদান মিলছে কিনা বলেন। আরেকটা উপাদান মিলছে, বিষয়বস্তু পক্ষ মিলছে কিনা বলেন। একই পক্ষ, একই পরে যাব, একই পরে যাব। এই জমিটা একটা বিষয়বস্তু, আবার এই জমিটা কি? এই জমিটা কিন্তু একটা সত্য, এটা এটা সম্পদ না? এটাকে একটা সত্য কিনা বলেন। এটা একটা সত্য কিনা? এটা টাইটেল কিনা? এটা একটা টাইটেল কিনা বলেন। এই জমিটা তো একটা বিষয়বস্তু। এই গ্যাঞ্জাম, এই জমিটা নিয়ে তো গ্যাঞ্জাম। আবার এই জমিটা একটা সত্য কিনা বলেন। ইয়েস নো কিছু একটা বলেন, এই জমিটা কি সত্য কিনা বলেন। বলেন সত্য কিনা বলেন, এই জমি একটা সত্য কিনা। ইয়েস অর নো, একটু কথা বলেন তাড়াতাড়ি। এই জমিটা একটা সত্য কিনা? অবভিয়াসলি এটা একটা সত্য। অবভিয়াসলি এটা একটা কি? টাইটেল। এইবার আসেন, 3টা উপাদান মিললো আপনার। এবার লেখেন এই জমির দাম কত। এই জমির দাম হচ্ছে কত? 50 লাখ টাকা। 50 লাখ টাকা। তাহলে এই মামলার বিচার হবে কোন আদালতে? এখতিয়ার থেকে আমরা যা যা বুঝতে পারি, এই মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে। যুগ্ম জেলা জজ আদালতে, কারণ এর ক্ষমতা হচ্ছে 25 লক্ষ টাকা থেকে অসীম। 50 লাখ টাকা মানে এরা যুগ্ম জেলা জজ আদালতে এর মামলার বিচার হবে। তাহলে এটা কি আদালত? এই দেখেন চতুর্থ উপাদানটা মিললো কিনা দেখেন। চতুর্থ উপাদানটা মিললো কিনা দেখেন। তাহলে তাহলে চতুর্থ উপাদানটা মিললো কিনা বুঝেন এই জিনিসটা। তাহলে এই মামলাটা আদালত 15 বছর ধরে বিচার করার পরে একটা রায় দিছে, একটা সিদ্ধান্ত দিছে, একটা ডিক্রি জারি করছে। এই ডিক্রি জারি করছে, একটা ডিক্রি দিছে। তাহলে ডিক্রিটা কি বলেন তো? চূড়ান্ত সিদ্ধান্ত। এই দেখেন সবকিছু সাজাই ফেলাইছি। 5টা উপাদান কিন্তু আপনি পেয়ে গেছেন। 5টা উপাদান কিন্তু আপনি হাতের নাগালে পেয়ে গেছেন। এইবার, এইবার গল্পটা সুন্দর করে শোনেন। এইবার গল্পটা সুন্দর করে শোনেন। 100% একটা জমি, এই জমিটার মালিক ছিল রহিম। আচ্ছা গল্পটা সবাই শুনতেছেন, আমার একটু ইয়েস বলেন। আমি গল্পটা বলবো, একটু ইয়েস বলেন। গল্পটা বলবো আমি, ইয়েস বলেন, ইয়েস বলেন, গল্পটা বলবো। শুরু করি গল্পটা, একদম মনোযোগ দিয়ে এবার শোনেন। এইবার এর জুড়ি কারাটা শোনেন, চমৎকার ভাবে মাথায় ঢুকবে। এই 100% জমির মালিক ছিল রহিম। রহিম, এখন রহিম ছিল এই মামলার বাদী। রহিম ছিল কি এই মামলার বাদী। সে হচ্ছে এই 100% জমির মালিক। সজল হচ্ছে বিবাদী। তিনি কি করেছে? সজল কি করছে? রহিমের এই জমিটা আত্মসাৎ করছে। রহিমের জমিটা কি করছে? বেদখল করছে, বেদখল করছে। বেদখল করার পর রহিম কি করেছে? মামলা করেছে। মামলা যেহেতু 50 লক্ষ টাকা, মামলা করছে যুগ্ম জেলা জজ আদালতে। এই মামলা 15 বছর চলার পরে, এই মামলাটা 15 বছর চলার পরে আদালত একটা ডিক্রি দিল। কি ডিক্রি দিল? যে আচ্ছা ঠিক আছে, এই জমির দলিল যেহেতু রহিমের কাছে, খতিয়ান আছে সজলের কাছে, তাহলে এই জমিটা আমি 50-50, 50-50 ভাগ করে দিই। তাহলে এই জমির 50% পাবে রহিম, আর 50% পাবে সজল। আদালত 15 বছর পরে একটা ডিক্রি দিয়ে এই রায়টা দিয়েছে। এখন রহিম করছে কি? সে সংক্রুদ্ধ, সে এই রায় মানে নাই। আমি এই রায় মানি না। আমি কেন অর্ধেক জমি পাবো? আমি এই রায় কোনোভাবে মানি না। তো তুই যখন মানুষ না, আমার কথা হচ্ছে রহিম, তুমি যখন এটা মানো না, তাহলে তুমি আপিলে যাও, ইউ গো টু আপিল। কি বলেন আপনারা? সে সংক্রুদ্ধ হতে পারে, তাহলে সে আপিলে যাবে না বলেন? তার কি আপিলে যাওয়া উচিত কিনা বলেন? আর ইয়েস নো কয় না, কথাই কয় না। এই উনি যদি সিদ্ধান্ত না মানে, তাহলে ও আপিলে যাইবো না? ওর তো আপিলে যাওয়া উচিত। তুই তোর যখন আদালতের সিদ্ধান্ত ভালোই না লাগে, তাহলে তুই আপিলে যা। এই পাগলে করছে কি? আপিলে আর যায় নাই। আপিলে যায় নাই। আপিলে না গিয়ে কি করছে? একই সত্য, একই বিষয়বস্তু নিয়া, একই পক্ষ, এই যে একই পক্ষ, একই পক্ষ, একই সত্য নিয়া
একই পক্ষ, একই সত্য, একই বিষয়বস্তু নিয়ে একই আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে সে কি করছে, নতুন করে মামলা দায়ের করছে। সে কইতেছে সমস্যা নেই, যুগ্ম জজ আদালত এক যখন আমার রায়টা মানে নাই, আমি নতুন মোকদ্দমা দায়ের করব। নতুন মোকদ্দমা কই দায়ের করব? যুগ্ম জেলা জজ আদালত ৩-এ গিয়া। যারা কোর্ট প্র্যাকটিস করে তারা জানে আদালতের গায়ে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, ১ নাম্বার আদালত, ২ নাম্বার আদালত, ৩ নাম্বার আদালত, এভাবে করে দেওয়া থাকে। আপনারা কোর্ট প্র্যাকটিস করেন, আপনারা জানেন না আদালতের গায়ে নাম্বার দেওয়া থাকে? জানেন কিনা রে ভাই? যুগ্ম জেলা জজ ১, ২, ৩, ৪ একটু কমেন্ট করেন। এভাবে দেওয়া থাকে না? তো ও পাগল করছে কি, যুগ্ম জেলা জজ ১ যে সিদ্ধান্ত হয়েছে এর বিরুদ্ধে গিয়ে ও নতুন মামলা যুগ্ম জেলা জজ ৩-এ গিয়ে দায়ের করছে। দায়ের করার পর যুগ্ম জেলা জজ ৩ বলতেছে না 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 না, এই মামলাটা খারিজ, তোমার নতুন মামলাটা খারিজ। এখন বলছে স্যার কেন খারিজ? কারণ এটা ১১ ধারা অনুসারে এটা রেস জুডিকাটা হয়েছে। কি হয়েছে বলেন? ১১ ধারা অনুসারে এটা কি হয়েছে? রেস জুডিকাটা হয়েছে বাবা। তুমি আপিলে যাও, এই মামলা নতুন করে আর দায়ের করা যাবে না। আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? পরীক্ষায় উদাহরণ আসলে লিখতে পারবেন কিনা সেটাও একটু বলেন। রহিম রে বলতেছে বাবা তুমি তোমার যুগ্ম জেলা জজ আদালত ১৫ বছর ধরে সিদ্ধান্ত দিয়ে তোমার একটা রায় দিল, তুমি আমার কাছে কেন আসো? তুমি দরকার হলে বাবা ভালো না লাগলে আপিলে চলে যাও, কিন্তু তুমি কেন আবার আসলা? আইসা কেন সময় নষ্ট করলা? এটা তো রেস জুডিকাটায় কাটা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই অংশটা আপনারা একদম ক্লিয়ার আশা করি। পরীক্ষায় এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন রেস জুডিকাটার পার্থক্যটা লেখেন। এটা পরীক্ষা আসবে, এটা আপনাদের আসে নাই। আপিল থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে, রেট জুডিকাটা থেকে একটা সম্ভাবনা প্রচন্ড। এটা আপনাদের আসার মতো বলেন? এটা আমাদের আসে নাই, এটা অনেক দিন ধরে আসে না এই প্রশ্নটা। এবার লেখেন সবাই, এগুলো একটু বুঝায় বুঝায় পড়তে হয়। এবার দেখেন রেস জুডিকাটা পড়া শেষ, এবার লেখেন ধারা ১১, লেখেন ধারা ১১, লেখেন ধারা ১১ ব্যাখ্যা ৪। সুন্দর করে বলো ধারা, বলেন সবাই লেখেন ধারা ১১ ব্যাখ্যা ৪। সবাই লেখেন ধারা ১১ ব্যাখ্যা ৪, সুন্দর করে লেখেন ধারা ১১ ব্যাখ্যা ৪। খুব সুন্দর করে লেখেন, কমেন্ট লেখেন। এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। লেখেন সবাই, এটা লেখেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। সবাই একটু লেখেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, সবাই একটু লেখেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। সবাই লেখেন কনস্ট্রাকটিভ। এটা লিখেছেন কি আমাকে একটু ইয়েস তো বলেন। আপনারা এই ক্লাসটা এনজয় করতেছেন নাকি বিরক্ত লাগতেছে একটু বলেন তো? তাহলে ক্লাসটা ছোট করে দিব, তাহলে আর এত বুঝাবো না, তাহলে অল্পের মধ্যে সেরে দিব। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু ইয়েস বলেন। যদি মনে হয় যে না স্যার আমাদের বোঝার দরকার আছে একটু ভালো করে, সবাই লেখেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা ধারা ১১ ব্যাখ্যা ৪। সবাই লিখেছেন? আচ্ছা, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বুঝতে গেলে একটা লাইন দিবেন। লেখেন দেওয়ানি মোকদ্দমায়, দেখেন দেওয়ানি মোকদ্দমায় দেওয়ানি মোকদ্দমায় সকল প্রতিকার, সকল প্রার্থনা মানে আপনার যে চাওয়া পাওয়া আদালতের কাছে একত্রে চাইতে হয়।
একত্রে একত্রে চাইতে হবে, নতুবা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার জন্য পালিত হবে। সবাই এই কথাটা লেখেন, সবাই লেখেন, দিওয়ানি মোকদ্দমায় সকল প্রতিকার একত্রে চাইতে হয়। সবাই একটু লেখেন না, দিওয়ানি মোকদ্দমায় কি করতে হয় বলেন? সকল প্রতিকার একত্রে চাইতে হয়, একত্রে, নতুবা কনস্ট্রাকটিভ রেস জুডিকার কারণে বাড়িতে হবে, আপনি আর পরে চাইতে পারবেন না, এই নতুন করে আবার মামলা দায়ের করতে পারবেন। এই কথাটা বুঝতে পারছেন কিনা বলেন? উদাহরণ আমি দিব, আগে এটা পরীক্ষা যদি আসে তখন তো আপনি শেষ। আপনি যখন জুডিকাটা লিখে দিবেন, জুডিকাটা লিখে দিবেন, তাহলে তো হবে না। সবাই লেখেন, দেওয়ানি মামলার সকল প্রতিকার একত্রে চাইতে হয়, নতুবা কনস্ট্রাকটিভ রেস জুডিকার কারণে নতুন করে মামলা করা আর যায় না, ওইটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হয়। ঠিক আছে, এইবার আসলে একটা উদাহরণ দিয়ে দিই। এই অংশ সবাই ক্লিয়ার কিনা বলেন, সবাই এই অংশটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার সবাই? দেওয়ানি মামলায় সকল প্রতিকার একসাথে চাইতে হয়, নতুবা কনস্ট্রাকটিভ জুডিকাটা এটা কাটা যাবে। এইবার আসেন, এই উদাহরণটা দিলে ইনশাল্লাহ আমাদের আর কোনো দুঃখ নাই ইনশাল্লাহ। এবার দেখেন উদাহরণটা, দেখেন সবাই উদাহরণটা লেখেন সবাই। তো সবাই লেখেন, তো সবাই লেখেন, এই জমিটা, এই দেখেন এই জমিটা তৃতীয় তলা বাড়ি, কয় তলা বাড়ি বলেন তো? 3 তলা বাড়ি, এবং এটার জমি, এই জমির মালিক হচ্ছে, লেখেন, এই জমির মালিক হচ্ছে কে বলেন তো? সজল, সজল। এই অংশটা বুঝছেন কিনা বলেন? এই জমি সহ 3 তলা বাড়ি, এর মালিক কে বলেন তো? সজল। আগে এই অংশটা ওকে, আমার একটু ওকে বলেন তো সবাই, একটু আমার হেল্প করেন সবাই, একটু চমৎকার কমেন্ট করেন, কমেন্ট করলে একটা টিচারের অনেক ভালো লাগে, যে পড়াইতেছি বুঝতেছে কিনা, নাকি মাথার উপর দিয়ে যায়, আমি তো আর অন্তরের ভিতরে ঢুকিয়া বসে নাই। কথা বুঝছেন? এই জমিটা এবং তৃতীয় এটা বোঝেন, কনস্ট্রাকটিভ জুডিকাটা কি লেখেন। ধারা 11 এক্সপ্লেনেশন, ব্যাখ্যা চাই, লিখে রাখেন এটা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি? এই জমি তৃতীয় তলা, তৃতীয় তলা এই জমি সহ, এই জমি সহ তৃতীয় তলা, মানে এই টোটাল জমি সহ এই বিল্ডিং এর মালিক হচ্ছে সজল। এদিকে রানা, রানা হচ্ছে কি? রানা হচ্ছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রানা হচ্ছে অনেক, রানা হচ্ছে একটা মাস্তান, মাস্তান। উনি কি করছে? বিভিন্ন প্রভাব খাটাইয়া, প্রভাব খাটাই কি করছে? এই টোটাল জমিটাকে, এই টোটাল জমি সহ, জমি সহ এই 3 তলা বাড়ি ও বেদখল করে ফেলছে, ও বেদখল করছে। এবং কি করছে? ওরে দখলচ্যুত করছে, সজলরে বের করে দিছে। এই রানা কি করছে? মাস্তান রানা, রানা করছে কি? এই পুরো জমি সহ 3 তলা বাড়ি পুরোটাকে বেদখল করে ফেলছে। জমি সহ 3 তলা বাড়ি পুরোটাকে কি করছে বলেন? কমেন্ট করেন। বেদখল করছে। কি করছে বলেন? রানা কি করছে? জমি সহ পুরো বাড়িটাকে কি করছে? বেদখল করছে। বেদখল করার কারণে, এই কথাটা বুঝছেন কিনা বলেন? রানা হচ্ছে স্থানীয় মাস্তান, এই মাস্তান জমি সহ পুরো 3 তলা বাড়ি সব বেদখল করে দিছে। বেদখল করার পরে সজল একটা মামলা দায়ের করছে, সজল একটা সিভিল মোকদ্দমা দায়ের করছে, যে আমার জমি গেল রে, মাননীয় আদালত আমার জমি আমার ফেরত দেন, আমার জমি বাড়ি ফেরত চাই, আমি আমার মালিকানা ফেরত চাই। সজল শুধু মালিকানার জন্য মামলা দায়ের করছে। কিসের জন্য সবাই বলেন? কিসের জন্য মামলা দায়ের করছে? মালিকানার জন্য, মালিকানা। সজল শুধুমাত্র মালিকানার জন্য মামলা দায়ের করছে, যে মাননীয় আদালত আমি কিচ্ছু চাই না, আমার বাড়ি জমি আমার ফেরত দেন,
আমি আর কিছু চাই না, আমার বাড়ি জমি ফেরত দেন, আমি আর কিছু চাই না। সজল কি করছে, মামলা করছে, আদালত পরে দেখলো যে জি সজলেরই জমি, তাহলে আদালত কি করলো, ডিক্রি দিয়ে কি করলো, সজলের জিতাইয়া দিল। সজল কি করলো, ডিক্রি পেল যে সজল এই জমি তোমারই। আদালতের কাছে ডিক্রি পেলে সজল এই মামলা জয়লাভ করলো। জয়লাভ করার পরে সজলের মাথায় হাত, সজলের মাথায় পুরা হাত, আল্লাহ আমি কি করলাম, হাই হাই আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কেন শুধু মালিকানা চাইতে গেলাম, হাই হাই আল্লাহ আমার উভয় হবে কি আল্লাহ, আমি তো মালিকানা কেন চাইলাম। এই শয়তান যে 5 বছর ধরে এই যে 3টা জমির ফ্ল্যাটের ভাড়া খাইতেছে, এই ভাড়াটা কে চাইবো, আমার তো মালিকানার সাথে এই জমির ভাড়াটাও তো চাওয়া উচিত ছিল। যে মাননীয় আদালত, ও 5 বছর ধরে আমার জমি বেদখল করছে, আবার এই ভাড়াটাও যে খাইছে বিল্ডিং এর, এই 3 তলা বাড়ি, এই বাড়ির যে ভাড়াটিয়াদের কাছে যে ভাড়া খাইছে, এই টাকাটা কি চাইবো না আমি? এই টাকাটা তার একত্রে চাওয়া উচিত ছিল, কিন্তু সে চায় নাই। তখন আদালত শুধু মালিকানা তারে দিয়েছে। এইবার দ্বিতীয়বার সে আবার গেছে ভাড়ার জন্য মামলা করতে, দ্বিতীয়বার। এবার আদালত বলতেছে না, তুমি আর পারবা না, তুমি একই বিষয়ে আবার দ্বিতীয়বার মামলা করতে পারবা না, এটা তোমার কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা হয়ে গেছে। বাবা তুমি একত্রে কেন চাইলা না? তুমি আমার সাথে ওই সময় যদি খালি একটা অক্ষর বলে দিতা যে তুমি মালিকানাও চাও, আবার তোমার 5 তলা বিল্ডিং এর ভাড়াও, তোমার 3 তলা বিল্ডিং এর 5 বছরের ভাড়াও সুদে আসলে ফেরত চাও, এই মালিকানা প্লাস ভাড়া লিখলেই তো আমি তোমাকে একসাথে দুইটা দিয়ে দিতাম। তুমি কেন এটা চাইতে গেলা না? তুমি কেন শুধু মালিকানা চাইলা? এখন যেহেতু দ্বিতীয়বার মামলা করে ভাড়া চাইছো, এটা আর গ্রহণযোগ্য না। এটা ধারা 11 ব্যাখ্যা 4 অনুসারে এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হয়েছে। সুতরাং আই এম সরি, এটা আর হবে না। হ্যাঁ, এটা অ্যাডভোকেটের পরামর্শ বলো, আই এম সরি, এটা আর হবে না। এই জন্য তো আপনাদের লেখাপড়ার বিকল্প নাই, নাহলে তো মক্কেল মারা যাইবো। আই এম এক্সট্রিমলি সরি। তুমি যেহেতু মালিকানার সাথে ভাড়াটা চাও নাই, সুতরাং তুমি শুধু মালিকানা নিয়েই আজকে খুশি থাকো, ভাড়া তোমাকে আর দেওয়া হবে না। ওর কোনো আর প্রতিকার নাই, কারণ এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হইছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা বলেন? এবার সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা একত্রে চাইতে হয়। একত্রে, আপনি কেন মালিকানা শুধু চাইলেন? তখন যদি ভাড়াও চাইতেন তাহলেও কিন্তু হয়ে যাইতো, ভাড়াও চাইলে তখন হয়ে যাইতো। ঠিক আছে আমাকে, ঠিক আছে, আমারে বলতেছে যে স্যার আপনি আমার 1 ঘন্টা ক্লাস নেন স্যার, 1 ঘন্টা ক্লাস নেন। আমি 1 ঘন্টা ক্লাস দিয়েছি, 1 ঘন্টা ক্লাসের পর স্যার 1 ঘন্টা ক্লাস করেছে স্যার, যদি শিক্ষাও দিতেন। তখন আমি ধর একটা জ্বালিয়ে দিছি ছাত্র, এই মিয়া আমার কি মজা মনে হয়, ফাইজলামি করেন আমার লগে? আপনি কি মজা মনে হয়, আপনি 1 ঘন্টা ক্লাস করে তখন যদি আমার এক কথা বলতে স্যার আপনি 1 ঘন্টা ক্লাসও করেন শীটটাও দিয়েন, তাহলে আমি ঘর দিয়ে শীটটা বানাই নিয়ে আসতাম। আপনারা কি বলেন? কথা বুঝেন নাই, বাংলা কথা কনস্ট্রাকটিভ রেজুডিকেটা বুঝাইতেছি। আমার যদি ছাত্ররা বলতো স্যার 1 ঘন্টা ক্লাস করেন সাথে শীটটাও দিয়েন, তাহলে কিন্তু আমি শীটও সাথে নিয়ে যেতাম। ও করছে কি, আমার 1 ঘন্টা ক্লাস করাইছে, কোন এবার আবার শীট আনো, আমি কিছু তোকে আর কোনো শীট দিব না। আমার একসাথে কেন বললি না? আমার যদি একসাথে বলতি যে 1 ঘন্টা ক্লাসও করান স্যার, কয়টা শীটও দিয়েন, তাহলে আমি একত্রে করাইতাম। আদালতের দশা ঠিক সেম হইছে। আদালতের এরকম যে মালিকানাও চাইতে বলছে, ভাড়াও, মালিকানা ভাড়া একত্রে চাইলে আদালত কি করতো, মালিকানাও দিয়ে দিত, ভাড়াটাও নির্ধারণ করতো। এখন সে মালিকানা নিয়ে শুধু আজকে সুখে থাকো, আজকে ভাড়াই মালিকানা নিয়ে শুধু সুখে থাকো। ভাড়ার কথা যেহেতু উল্লেখ করো না, দ্বিতীয়বার ভাড়া নিয়ে মামলা করা একই বিষয়ে যাবে না। ইটস এ কনস্ট্রাকটিভ জুডিকাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বলেন আলহামদুলিল্লাহ, পরীক্ষা এটাই আসবে। এইটা অনেকেই বুঝবে না, কনস্ট্রাকটিভ রেজুডিকাটা অনেকেই বুঝবে না, যে দেওয়ানি মোকদ্দমায় সকল প্রতিকার একত্রে চাইতে হয়, একটা একটা করে নয়, একত্রে চাইতে হয়, একটা একটা করে নয়। এবার আসেন রেস জুডিকাটার যে অংশটা আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আসেন রেস জুডিকাটার যে অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা বোঝাচ্ছি। হ্যাঁ ওটা পড়াবো, এই যে আসতেছি, ওই আসতেছি, সব পড়াবো সায়েন্স একটু সময় দেন। এবার লেখেন রেস জুডিকাটা, একটু ধারাবাহিকভাবে আপনাদের মাথায় একটা একটা করে ডেভেলপ করতেছি, একটু সময় লাগবে। দেখেন রেট চুটিকাটা কোন কোন জায়গায় বলা আছে।
রেড জুডিকাটা কোন কোন জায়গায় বলা আছে, সবাই একটু রেডি হন। আজকে রেড জুডিকাটা পড়াবো, কালকে এখতিয়ার পড়াবো। এগুলি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। রেড জুডিকাটা কোন কোন ধারায় প্রযোজ্য লেখেন, সবাই লেখেন। দেওয়ানি কার্যাবিধি 1908 ধারা 11। এটা কি নিয়ে রেড জুডিকাটা? মোকদ্দমা নিয়ে। মোকদ্দমা বা সুট, সুট নিয়ে রেড জুডিকাটা বলা আছে। খালি একটা কথাই লিখবেন, একই মামলা, ওই একই সত্য, একই পক্ষ, একই বিষয়বস্তু দ্বিতীয়বার দায়ের করলে আর মানে একবার নিষ্পত্তি হয়ে গেলে দ্বিতীয়বার দায়ের করা যাবে না। ওই একই পেশাল, খালি লেখেন দেওয়ানি কার্যাবিধি ধারা 11-তে রেড জুডিকাটা বলা আছে কি নিয়ে? সুট নিয়ে, মোকদ্দমা নিয়ে। এই অংশটা ইম্পর্টেন্ট। এবার দ্বিতীয় অংশটা লেখেন, সুট নিয়ে। এবার লেখেন দ্বিতীয় অংশ, ফৌজদারি কার্যবিধি লেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সিআরপিসি 1898। ধারা কত? ধারা 403। এটা আছে কি নিয়ে? শাস্তি নিয়ে। এটা আছে কি নিয়ে? সরি, এটা হচ্ছে বিচার নিয়ে। বিচার, বিচার একবার বিচার হয়ে গেলে দ্বিতীয়বার বিচার করা যাবে না। ট্রায়াল, ট্রায়াল নিয়ে, ট্রায়াল। ট্রায়াল এটাকে বলা হয় ডবল জিও পার্টি, ওটা সংবিধানে বলা আছে ডবল জিও পার্টি। এখানেও বলা আছে ডবল জিও পার্টি, এটাও ঠিক আছে, আর সংবিধানটা বেশি বলা আছে। তাও লিখে ফেলেন ডবল জিও পার্টি, এটা আপনাদের আসছে ডক্ট্রিন অফ ডবল জিও পার্টি, এটা বুঝাবো। তাহলে ফৌজদারি কার্যাবিধি 403-এর যে রেস জুডিকাটা কি নিয়ে বলেন তো? 403-এর রেস জুডিকাটা বিচার নিয়ে। সুন্দর করে লেখেন বিচার নিয়ে, বিষয়বস্তুটা লিখেন সুন্দর করে। তারপরে লেখেন সাক্ষ্য আইন। আঠারোশো বাহাত্তর। সাক্ষ্য আইন 1872। ধারা কত? ধারা 40। এইখানে রেড জুডিকাটা কি নিয়ে বলা? রায় নিয়ে বলা, রায়। আদালত যদি একটা রায় দেয়, ওই রায় দ্বিতীয় মামলা করতে বাধা প্রদান করে, এই হচ্ছে একটা রায়। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন লেখেন। 1877। ধারা কত? ধারা 29। এখানে রেড জুডিকাটা কি নিয়ে? চুক্তি নিয়ে। একবার যদি কোনো একটা চুক্তি সম্পন্ন হয়ে যায়, দ্বিতীয়বার আর ওই চুক্তিটা বাস্তবায়ন করা যায় না। একই জিনিস, চুক্তি নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন, চুক্তি নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন কি নিয়ে? চুক্তি নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন, চুক্তি, চুক্তি। এবার লাস্ট ওয়ান যেটা, এই লেখেন, খালি বাংলাদেশ সংবিধান লেখছে, লেখেন গণপ্রজাতন্ত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। অনুচ্ছেদ, আমার ধারা লিখেন না, অনুচ্ছেদ 35-2। 35-এর উপ সাব আর্টিকেল কত? 2। এখানে রেস জুডিকাটা কি নিয়ে বলা আছে বলেন তো? এখানে রেস জুডিকাটা নিয়ে বলা আছে শাস্তি সম্বন্ধে, লেখেন শাস্তি। কি নিয়ে বলেন? শাস্তি। এই যে বিষয়বস্তু শেষ। বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি একটু ভেঙে ভেঙে আপনাদের বুঝাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি ভেঙে ভেঙে আপনাদের বুঝাচ্ছি। সবাই বুঝতে পারছেন কিনা আমাকে বলেন, ওকে বলেন। আজকের ক্লাসটা কি ভালো লাগতেছে কিনা আমাকে সেটাও একটু বলেন তো। আপনাদের ক্লাসটা কি ভালো লাগতেছে নাকি বোরিং লাগতেছে? একটু বলেন প্লিজ, প্লিজ বলেন। আচ্ছা, এবার লেখেন, আমি সুন্দর করে বুঝে বলে বলে দিই। রেড জুডিকাটা দেওয়ানি কার্যাবিধি। হ্যাঁ, দেওয়ানি কার্যাবিধি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।
আর লেখেন দেওয়ানি কার্যাবিধি 1908 ধারা 11-তে বলা আছে মোকদ্দমা নেয়া, একই মামলা দুইবার দায়ের করা যাবে না, এটা পড়াইছি একটু আগে। ফৌজদারি কার্যাবিধি সিআরপিসি 403 ধারা বিচার নিয়া, একবার যদি কেউ বিচার হয়ে যায় দ্বিতীয়বার আবার ওই একই অপরাধে বিচার হবে না। তারপর লেখেন সাক্ষ্য আইনের 40 ধারায় বলা আছে রায় নিয়া, আদালত যদি একবার রায় দেয় ওই রায় দ্বিতীয় মামলা করতে বাধা দেয়। তারপর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 ধারা 29-এ কি বলা আছে, চুক্তি সম্পর্কে বলা আছে। চুক্তি একবার কোনো চুক্তি বাস্তবায়ন হয়ে গেলে দ্বিতীয়বার আর বাস্তবায়ন করা যাবে না। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে বলা আছে অনুচ্ছেদ 35-2 শাস্তি নিয়ে, একবার যদি শাস্তি একটা অপরাধের হয়ে যায়, একটা চোর যদি একবার চুরির শাস্তি পায় ওই একই চুরির অপরাধে দ্বিতীয়বার তাকে সাজা দেওয়া যাবে না, ওইটাকে বলা হয় ডক্ট্রিন অফ ডবল জিওপার্ডি। এই কথাটা সবচাইতে বেশি সিআরপিসি তে তো জাস্ট একটা লেন্স দেওয়া, কিন্তু এটা জন্ম হয়েছে এখান থেকে। এই অংশটা আপনারা একদম ক্লিয়ার কিনা আমাকে সুন্দর করে একটু বুঝাইয়া বলেন যে স্যার আমি একদম ক্লিয়ার হয়ে গেছি, এই অংশটা একদম ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। হুম। আচ্ছা সবাই বলেন ওকে বলেন। এই জিনিসটা বুঝলে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের রেড জুডিকাটা শেষ। আলহামদুলিল্লাহ আপনাদের রেড জুডিকাটা একদম শেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা।